সে আসছে। সে আমাদের সে আমাদের কাউকে ছাড়বে না। এই গ্রামের এই গ্রামের কেউ বাঁচতে পারবে না। সে সে কাউকে ছাড়বে না। ভূত, প্রেত ও আতঙ্কে ভরা আমাদের আজকের সত্যি ভূতের ঘটনাটি হলো করিম ফকিরের বোন। ঘটনাটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ভালো না লাগলে অবশ্যই একটি ডিসলাইক দিয়ে আমাদের বুঝিয়ে দেবেন গল্পটি আপনাদের মনোভূত হয়নি। তাহলে শুরু করা যাক আজকের ঘটনা। আমার বয়স তখন 12। আমি পূর্ব বাংলার ছেলে। আমাদের বাড়ি ছিল ফরিদপুর জেলার গোপালগঞ্জ গ্রামে। পূর্ব বাংলা মানে এখন যাকে বাংলাদেশ বলা হয়। সেখানকার গ্রাম সম্বন্ধে তোমাদের কীরকম ধারণা তা জানি না, তবে তখনকার সেই গ্রাম ছিল কবির কল্পনার গ্রাম। মাটির ঘর, খড়ের চালা, সে যে কি সুন্দর তা বলে বোঝানো যাবে না। আর ছিল নারকেল, সুপারি ও কলা বইয়ের ঘোমটায় টানা ছায়া শীতল আঙিনা, যেন স্বপ্নের দেশ ছিল। তা একবার হলো কি, আমার মা আমাকে ক্ষেতের কিছু ডাল দিয়ে দূরের বাউসখালীর হাটে পাঠালেন সেই ডাল বেচে কিছু মাছ কিনে আনতে। বাউসখালীর হাট আমাদের গ্রাম থেকে অনেক দূর, প্রায় 4-5 মাইল পথ তো হবেই। পথে একটা সাঁকো পার হতে হয়। ভারী সুন্দর জায়গাটা। সেখানে একটা নদীও আছে। নদীর নাম কুমার নদী। সেই কুমার নদীর পাড়ে উঁচু বাঁশের উপর বাউসখালীর হাট বসে সপ্তাহে একবার। কত কি যে বিক্রি হয় সেই হাটে তা বলার নয়। হাটবারে সেই জায়গাটা যেন ছোটোখাটো একটা মেলার রূপ নেয়। নদী পুকুরের টাটকা মাছ, কাঁচা আনাজ, বেতের বোনা ধামাকুলো, গরুর গাড়ির চাকা, নাঙল, তেলে ভাজা মিষ্টি, এমনকি দরজা জানলা পর্যন্ত বিক্রি হয় সেই হাটে। অন্ধ ভিখারি গান গেয়ে গেয়ে যাযাবরী মেয়েরা নাচ দেখিয়ে পয়সা নেয়। তাছাড়া বায়োস্কোপের ছবিও দেখা যেত। বন্দুকের অব্যর্থ লক্ষ্যভেদ, বেলুন ফাটানো, সব কিছু হতো সেই হাটে। যাই হোক, আমি সেই ডাল বেচে যে পয়সা পেলাম তাতে বড় বড় কয়েকটা গলদা চিংড়ি কিনে হাট ঘুরতে লাগলাম। এই হাটের মজা ছিল এই যে কোনো কিছু কেনার না থাকলেও লোকে মেলা বেড়ানোর মতো এই হাটে বেড়াতে আসতো। তা এইভাবে ঘুরতে ঘুরতে বেলা গড়িয়ে গেল। সন্ধে হয়। বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। সর্বনাশ, বাড়ি ফিরব কি করে? অনেক দূরের পথ। তাই সাহসে বুক বেঁধে কয়েকজন লোকের সঙ্গ নিয়ে পথ হাঁটতে লাগলাম। কিছু পথ আসার পর সেই লোকগুলো আবার কোনো দিকে বেঁকে গেল। তখন তো এত মানুষজন ছিল না যে সবসময় কোথাও না কোথাও লোক থাকবে। চারিদিকে তখন বন জঙ্গল, ধানের ক্ষেত, মাঝে মাঝে বড় দিঘি, ছোটোখাটো পুকুরও 2-1টা চোখে পড়তো। তা কি আর করি, আমি নিজের মনেই গান গাইতে গাইতে পুরনো উদ্যমে পথ চলতে লাগলাম। যেতে যেতেই সন্ধে উত্তীর্ণ হয়ে রাত্রি হলো। আমাদের গ্রামে যাওয়ার সহজতম পথটি ধরেই আমি চলা শুরু করলাম। হঠাৎ এক সময় গায়ের উপর কেমন যেন শিরশিরানি অনুভব করলাম। প্রথমে ব্যাপারটা ততটা আমল দিইনি।
পরে যখন মনে হলো কেউ যেন আমার ঘাড়ের পাশ দিয়ে মুঠে এনে গায়ের নিঃশ্বাস ফেলছে, তখনই কেমন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল আমার সারা দেহে। সেই নিঃশ্বাস বরফের মতো শীতল। আমি এদিক ওদিক তাকিয়ে কাউকেই যখন দেখতে পেলাম না, তখন রীতিমতো ভয় পেয়ে গেলাম। ভয় পেলেও ভেঙে পড়লাম না একেবারে, কেননা ভেঙে পড়ে তো লাভ নেই। ঘরের ছেলে ঘরে ফিরতেই হবে। তাই সাহস বুকে বেঁধে আরও জোরে এগিয়ে চললাম। যেতে যেতে এক সময় আচারি পুকুর পাড়ে এসে উঠলাম। এই পুকুরটার আবার ভীষণ দোষ আছে। কত ছেলে মেয়ে লোক যে স্নান করতে এসে ডুবে মরেছে এখানে, তার কোনো লেখাচোকা নেই। এই পুকুর পাড়ে বাঁশবন, তার ভেতর দিয়ে এই রাত দুপুরে পথ চলাটা একটা অসম্ভব ব্যাপার। আবার বাঁশবন বাদ দিলেও পুকুরের ধার ঘেঁষে করিম ফকিরের তাল বাগান, সেও অতি সাংঘাতিক জায়গা। তবু আমি বাঁশবনে না ঢুকে করিম ফকিরের তাল বাগানেই ঢুকে পড়লাম। ফাঁকা মাঠের বুকে সারিবদ্ধ তাল গাছের ঘন সমারোহ, তারই ফাঁকে ফাঁকে পায়ে চলার পথ। এই করিম ফকিরের তাল বাগানকে ঘিরে রয়েছে অনেক রোমহর্ষক স্থানীয় ঘটনা। এখানে আসা মাত্রই এবার সেইগুলো মনে পড়তে লাগলো। ভূতের উপদ্রবের জন্য এই তাল বাগানও কুখ্যাত ছিল খুব। অজানায় এক ভয়ে সারা শরীরের সমস্ত রক্ত যেন জমাট বাঁধছে। তখন হাত পা কাঁপছে, বুক ঢিপ ঢিপ করছে। আসলে ভয়ের ব্যাপারটা মনের মধ্যে একবার ঢুকে পড়লে তাকে আর তাড়ানো মুশকিল। আমি রাম নাম করতে করতে এগিয়ে চললাম, কিন্তু গেলে কি হবে? কিছু পথ আসার পরই বুঝতে পারলাম রাম নামেও সবসময় ভূত পালায় না। যেতে যেতেই আমার চোখে পড়ল ঠিক আমার পাশেই দুটি কালো পা অস্পষ্টভাবে আমার সঙ্গে হাঁটায় পাল্লা দিচ্ছে। ওই দৃশ্য দেখে একবার আমার মনে হলো মাথা ঘুরে পড়ে যাব। পরক্ষণেই নিজেকে শক্ত করে নিলাম। ছেলে মানুষ হলে কি হবে, বরাবরই আমার মনোবল ছিল প্রবল। আমি চলছি আর চোখে দেখছি শুধু দুটি কালো পা, আর হাঁটুর উপরে ধুতির একাংশ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। উপরিভাগ সম্পূর্ণই অদৃশ্য। এইবার শুরু হলো আরও ভয়ানক ঘটনা। আমি যাচ্ছি আর যেতে যেতে বুঝতে পারছি আমার থলির ভেতর থেকে এক একটি গলদা চিংড়ি মাছ লাফিয়ে লাফিয়ে মাটিতে পড়ছে। আর যতবারই আমি সেই মাছ কুড়িয়ে থলিতে ভরতে যাচ্ছি, ততবারই একটা অদৃশ্য হাত এসে আমার আগেই মাছ কুড়িয়ে থলিতে ভরে দিচ্ছে। আমি যে এবার সত্যি সত্যি ভূতের পাল্লায় পড়েছি তা বুঝতে আর দেরি হলো না। এই মাঠ পেরোলেই আমাদের গ্রাম। অচেত এত বড় মাঠ পেরোতেও সময় লাগে, কিন্তু এইভাবে কতক্ষণ যাওয়া যায়? আমি থলিটাকে মুঠো করে ধরে বুকের কাছে এনে প্রাণপণে দৌড় লাগালাম। অমনি সে কি ফোঁসফোঁসানি! করিম ফকিরের বনে যেন ঝড় উঠল। আকাশে মেঘ নেই, তারার ফুল ফুটে আছে, আর তাল বাগানে ঝড়। সেই ছোটার সময় দেখলাম যে কালো পা দুটি আমার সঙ্গে হাঁটায় পাল্লা দিচ্ছিল, সে দুটি ক্রমশই বড় হতে হতে বিশাল এক মানুষের আকার নিল। তাল গাছের সমান চেহারা, তারপর এক সময় মিলিয়ে গেল। আর আমি ছুটতে ছুটতে এসে আমাদের ঘরের উঠানে ধরাস করে পড়ে গেলাম। সবাই কি হলো করে এসে ধরল আমায়, চোখে মুখে জল দিতে লাগলো। কিন্তু আমি তখন কেমন যেন বোবা হয়ে গেলাম। সকলের মুখের দিকে অপরিচিতর মতো তাকিয়ে রইলাম। গল্পটি কেমন লাগলো
অবশ্যই কমেন্ট করে জানান। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।